নমস্কার। আজকের আলোচ্য বিষয় জীবনে চলতে গেলে একটি সুন্দর চরিত্র গড়ে ওঠা খুব দরকার। চরিত্র ব্যতীত সমাজের উন্নতি কখনোই সম্ভব না। আর সেটি কেন দরকার সেটি আজকের আলোচ্য বিষয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আজ ভারতবর্ষে যা দরকার তা হচ্ছে চরিত্র। কথাটি আজ আরও বেশি করে সত্য। আরও বেশি করে এই কথাটা আজ আমাদের স্মরণ রাখা দরকার ও যাতে চরিত্র গঠিত হয় তার জন্য চেষ্টা করা দরকার। প্রথম কথা হবে, তাহলে কি আমাদের চরিত্র নেই? এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে জানতে হবে চরিত্রটি কি অ্যাকচুয়ালি। চরিত্র কি জানলে আমরা নিজেরাই সলজ্জভাবে বলবো আমাদের চরিত্রের বিশেষ অভাব আছে। এবং আমরা যদি দেশের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী হই এবং যদি চাই ভারতবর্ষকে ভালো এবং বড় করে গড়ে তুলতে হবে, দেশের অগণিত দারিদ্র, অশিক্ষিত, আবাসহীন, ভবিষ্যৎহীন মানুষকে সুখী করতে হবে, তবে আমাদের চরিত্র গঠনের দিকে সবচেয়ে বেশি জোর দিতে হবে। প্রথমে দেখা যাক চরিত্র বলতে আমরা ঠিক কী বুঝি। সাধারণভাবে আমরা চরিত্র বলতে ব্যক্তিগত কতগুলি আচরণ এবং সেই বিষয়ে সংযমকেই বুঝি। অবশ্যই এ অর্থে সকল ব্যক্তিরই চরিত্র সুন্দর হওয়া কাম্য এবং যাতে সে চরিত্র গঠিত হয় সে বিষয়ে আশৈশ প্রযত্ন প্রয়োজন। কিন্তু চরিত্রের আরও এক ব্যাপক অর্থ আছে। সেই অর্থে চরিত্র শুধু ব্যক্তিগত সীমার মধ্যে থাকে না, তা সারা সমাজ এবং জাতির চরিত্র নির্ধারণ করে। যখন আমরা দেশের কথা বলতে গিয়ে চরিত্রের প্রয়োজনীয়তার কথা বলি, তখন এই ব্যাপকতার অর্থেই চরিত্রের কথাটি প্রযোজ্য হয়। স্বামীজিও এই ব্যাপকতার অর্থে মানে ভারতবর্ষের উন্নতির জন্য, আমাদের দেশের উন্নতির জন্য যেটি দরকার, যার দ্বারা এটি সম্ভব, সেটি হলো একটি ভালো চরিত্রের মানুষের দ্বারা এটা সম্ভব। আর সেই জন্যই তিনি চরিত্র গঠনের উপর বেশি জোর দিয়েছেন। আজ দেশের ভবিষ্যতের জন্য যুবকদের এই ব্যাপক এবং সার্বিক চরিত্র গঠনের সংগ্রামে নামতে হবে, স্বামীজি বলেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যুগ যুগান্তরের সংগ্রামের ফলে একটি চরিত্র গঠিত হয়। সেই অন্তর সংগ্রামের দায় যুব সম্প্রদায়কে সর্বদা গ্রহণ করতে হবে। যারা নতুন মহত্তর ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখে, তাদের জন্য, সেই সব যুব সম্প্রদায়ের জন্য একটি চরিত্র গঠন, সুন্দর চরিত্র গঠন খুব দরকার। তাহলে এখন দেখা যাক কি এই চরিত্র। আমাদের সকল প্রকার প্রবণতার অর্থাৎ বিভিন্ন অবস্থার স্বাভাবিকভাবে আমরা যা করতে অগ্রসর হই তার সমাহারের নামই চরিত্র। স্বামী বিবেকানন্দ চরিত্রের এই রকম সংজ্ঞাই দিয়েছেন। আমরা বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময়ে অনেক রকম কাজ করার সুযোগ থাকলেও একটি কাজকেই বেছে নিই। সবসময় এই বেছে নেওয়ার মধ্যে আমাদের বুদ্ধির বিচার খুব বেশি কাজ করে না, অথচ আমরা একটা কিছু করে ফেলি। এই যে একটা কিছু করে ফেলা, এটা কিন্তু একই অবস্থায় তিনজন হয়তো তিন রকমভাবে করতে পারে। কেন এমন হয়? হয় এই কারণে যে প্রবণতা সকলের সমান নয়।
তিনজনেরই যদি প্রবণতা ভিন্ন ভিন্ন হয়, তিনজনই একই অবস্থায় ভিন্ন ভিন্ন কাজ করবে। দুজনের যদি একই রকম প্রবণতা হয়, দুইজন একই রকম কাজ করবে। আর তৃতীয় ব্যক্তির প্রবণতা যদি ভিন্ন হয়, সে হয়তো অন্য রকম করবে। এই রকম ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন প্রবণতা একই মানুষের থাকে। একজনের এই ভিন্ন ভিন্ন প্রবণতার সমাহার বা সমষ্টিকেই বলে চরিত্র। আবার বহু লোকে চরিত্রের সমতার যে ঝোঁক যেদিকে যায়, সেই অনুযায়ী তাদের সমাজের, দেশের বা জাতির চরিত্রের রূপ ফুটে ওঠে। এখন প্রশ্ন, এই চরিত্রের উপর এত জোর কেন দেওয়া হয়? জোর দেওয়া হয় এই কারণে যে সেই চরিত্রের অঙ্গীভূত প্রবণতা সমূহের গতি অনুসারে সেই দেশের বা সমাজের বা জাতির মানুষ প্রতিনিয়ত একই রকম কাজ করতে থাকবে। আর সমাজের বহু লোকের সেই কার্যাবলী সেই সমাজের, জাতির বা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই প্রত্যেক জাতির ইতিহাস সেই জাতির চরিত্রের সমুন্নতি বা অবনতির ইতিহাস। তাই আমাদের সুন্দর ইতিহাস সৃষ্টি করতে গেলে সবচেয়ে জোর দিতে হবে আমাদের চরিত্রের উপর। কারণ চরিত্রই আমাদের কার্যাবলীর নিয়ামক, আবার আমাদের কার্যাবলী আমাদের ইতিহাসের স্রষ্টা। চরিত্র কী এবং কেন প্রয়োজন জানা হলে ভাবতে হয় চরিত্র কী করে গঠিত হয়। আমরা দেখেছি চরিত্র হচ্ছে প্রবণতার সমাহার। তাহলে যদি প্রবণতা আমরা ইচ্ছা মতো তৈরি করতে পারি, তবেই আমাদের চরিত্রকে আমরা গঠিত করতে পারি। প্রবণতা হচ্ছে, আমরা যেমন দেখছি, কোনো পরিস্থিতিতে অনেক রকম কাজ করবার সুযোগ থাকলেও আমরা সহজে বা স্বাভাবিকভাবে যে কাজ করতে চাই সে কাজে প্রবৃত্তি বা প্রবণতা তৈরি হয় সর্বদা অভ্যাস থেকে। অভ্যাস হয় পুনঃ পুনঃ একই কাজ করা থেকে। কাজেই দেখা যাচ্ছে কাজ থেকে অভ্যাস, অভ্যাস থেকে প্রবণতা এবং প্রবণতা থেকে চরিত্রটি গঠিত হয়, যে চরিত্র আমাদের এবং জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। অতএব চরিত্র গঠনের প্রথম সোপান কি জানো? কাজ। যেহেতু কাজই চরিত্রের নিয়ামক, প্রত্যেক কাজ এমন বিচার এবং বুদ্ধির সঙ্গে করা দরকার যে তা যেন আকাঙ্ক্ষিত চরিত্র গঠনের সহায়ক হয়। এই বুদ্ধি এবং বিচার যোগে কাজের রূপ নির্ধারণ করা এবং যেমন ইচ্ছে তেমন কাজ না করাই হলো সংযম। তাই সংযম চরিত্র গঠনের একটি অতি প্রয়োজনীয় জিনিস। এই বিচার, বুদ্ধি এবং সংযমের প্রয়োগের ক্ষমতার জন্য মনের শক্তি বৃদ্ধি হয়। মনের শক্তি বৃদ্ধির সহায়ক হচ্ছে সৎসঙ্গ। আর এই মনের শক্তিটি বৃদ্ধির সহায়ক হচ্ছে সৎসঙ্গ, সদ্গ্রন্থপাঠ, সদালাপ, সৎ চিন্তা বিশেষ কার্যকর। কি সৎ তার বিচারে একটি ছোট্ট মূল মন্ত্র আমাদের ব্যবহার করা যায়, তা হলো যা বহুজনের হিতায় করে, যা বহুজনের সুখ হয়, তাই হলো সৎ। তার থেকে একটি ভাব আসে যা অনুসারে কাজ করলে তা চরিত্র গঠনের সহায়ক হয়। এই ভাবটি হলো স্বার্থ শূন্যতা এবং পরার্থপরতা। তাই পরার্থ কাজ করার অভ্যাস করায় চরিত্র গঠনের সুগম পথ। ভালো কথা শুনলে এবং অনেক পড়লে এবং জানলেই চরিত্র গঠন হয় না। কাজে নামলে এবং সৎভাবে কাজ রূপান্তরিত করতে পারলে তবেই চরিত্র গঠন হয়।
তাই সৎকর্ম যা কিনা লোকায়িত এবং লোকসুখের কারণ হয়, তার অনুষ্ঠানই চরিত্র গঠনের জন্য একান্ত বাঞ্ছনীয়। এমন কর্মানুষ্ঠানেই যে সমাজের সব দুঃখ দূর হয়ে যাবে এমন দাবি কেউ করে না, কিন্তু এমন কাজে যেখানে সকলের উন্নতি হয়, সবার উন্নতি হয়, এমন কাজেই আমাদের চরিত্রটি গঠিত হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, চাকুরিয়া, ব্যবসায়ী, কৃষক, মজুর, রাজনীতিবিদ সকলেই চরিত্রবান হলে তবেই একটি সুন্দর ভারতবর্ষ গড়ে ওঠা সম্ভব। নচেত সকলের কাজের মধ্যে যদি শুধু স্বার্থ থাকে, জাতির এবং ফলে সকলের ব্যক্তি স্বার্থ কালক্রমে ব্যাহত হবে, যা আমাদের এই জাতির হয়েছে। তাই এই অবস্থার পরিবর্তন আনতে হলে প্রয়োজন চরিত্র গঠন, যেটা দায়িত্ব নিতে হবে আজকের এই যুব সম্প্রদায়কে। এছাড়া যদি কোনো উপায় গ্রহণ করার অর্থই হলো গাছের গোড়ায় জল না দিয়ে আগায় জল ঢালা, সে চেষ্টা অনেক দিন হয়েছে এবং আমরা তার ফলও দেখেছি। এমন এক যুব সম্প্রদায়ের ধ্যান হোক যেটি হবে চরিত্র গঠন। এছাড়া কিন্তু কোনো উপায় নাই। তার মানে আমাদের একটা সুন্দর চরিত্র গঠন করা আমাদের যুব সম্প্রদায়ের প্রথম কর্তব্য, কারণ এই যুব সম্প্রদায়ের ওপরই একটি দেশের উন্নতি সম্ভব। তাই চলো, স্বামীজি যেইভাবে আমাদের চরিত্রবান হতে বলেছেন, চরিত্রবান হওয়া মানে এমন কাজ করা যেখানে সকলের উন্নতি হবে। নিজের স্বার্থের কথা কম ভাবতে হবে, তাহলেই অগ্রগতি সম্ভব। আজ এখানে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।